আচ্ছা। আচ্ছা, দেরি না করে শুরু করি। তো হচ্ছে গিয়া, তোমরা একটু ফ্রি হলে তোমাদের কথাবার্তা একটু বইলো। সমস্যা নেই, এখন আরো কয়েকজন হচ্ছে কি অ্যাড হচ্ছে অ্যাকচুয়ালি। মনে হয় একটু ওয়েট করলে হয়তো আরো কয়েকজন আসতো। আমরা আচ্ছা। আস্তে আস্তে শুরু করে দেই। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো হচ্ছে কি, আমার নাম হচ্ছে আরিফুল ইসলাম। ফেসবুক গ্রুপে রেগুলার দেখো, তারা হয়তো মোটামুটি চিনো। আরেকজন থাকার কথা ছিল তোমাদের, ঐশী আপুর থাকার কথা ছিল, বাট সে হয়তো একটু ব্যস্ত। সে অ্যাকচুয়ালি ফাইনাল প্রফ দিচ্ছে। মানে সে হচ্ছে আমাদের মাঝে সবার আগে ডাক্তার হয়ে বেরোবে, তো সে তার ব্যস্ততাও একটু তুলনাভাবে বেশি। তো অ্যাকচুয়ালি আজকে এই ক্লাসের উদ্দেশ্যটা কি, অ্যাকচুয়ালি আজকে কোনো কিছু পড়ানো হচ্ছে না, কোনো কিছু শেখানো হচ্ছে না। তো আজকের মেইন থিমটা কি, বিকজ তোমরা অ্যাকচুয়ালি মনে হয় মোটামুটি কমপ্লিটলি আসলে বুঝতে পারো না যে আসলে লাইক কোর্সটার মেইন থিমটা কি বা প্ল্যানটা কি অ্যাকচুয়ালি মেইনলি। লাইক সব জায়গায় হচ্ছে কি একটা জিনিস বারবার শুনছো যে 100+ ক্লাস থাকবে, তারপর হচ্ছে 150+ হচ্ছে কি এক্সাম থাকবে। তো আসলে কথা হচ্ছে যে এটা কিভাবে থাকবে। লাইক অনেক জায়গায় তুমি দেখবা, শুনবা যে লাইক syllabus শেষ করবে, এই করবে সেই করবে, মানে দুইবার, হ্যাঁ মানে দুইবার ক্লাস করাটা আসলে সেরকম একটা সার্থকতা নাই। কারণ তুমি যদি মেডিকেল এক্সামের দিক থেকে দেখো, তাহলে কিন্তু মেইন বই পড়াটাই হচ্ছে কি মূল বিষয়। লাইক মেইন বইটা তুমি যত বেশি ভালো আয়ত্তে রাখতে পারো তত বেশি। তো ক্লাস যে খুব একটা বেশি এফেক্টিভ সেরকম না। এটা হয়তো ভার্সিটি ইঞ্জিনিয়ারিং দের ক্ষেত্রে হয়তো তুলনাভাবে বেশি হয়, বাট তুমি যদি এই ক্লাসগুলো যেগুলো করার সেগুলো যদি তুলনাভাবে আগেই করো, তাহলে তোমার জন্য বেটার। কারণ এইচএসসি পর্যায়ে সংক্ষিপ্ত সময় সেখানে করা যায় না। আচ্ছা, ঠিক আছে। তো কাহিনী হচ্ছে যে আমাদের এই কোর্সটাতে অ্যাকচুয়ালি 100+ ক্লাসগুলো কিভাবে বন্টন করা হয়েছে, লাইক কোন সাবজেক্টের জন্য কতগুলো ক্লাস বরাদ্দ, এবং এক্সাম যে বলা হচ্ছে যে 150+ এক্সাম, সেটা অ্যাকচুয়ালি কিভাবে আমরা নিব। তো আমরা একটু শুরু করি, ঠিক আছে? আচ্ছা, আমরা আর কি একটু থিমটা একটু শেয়ার করি যে কি কি কারণে কোথায় কোথায় কতগুলো ক্লাস লাগতে পারে। হ্যাঁ, আচ্ছা। এই যে আমার কাছে আছে হচ্ছে কি এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি বোটানির সূচিপত্র। হ্যাঁ, তো বোটানির সূচিপত্র তুমি যদি যাও, তো তুমি দেখবা যে এখানে প্রায় 12টার মতো চ্যাপ্টার আছে, 12টা কি 14টার মতো। তো কাহিনী হচ্ছে যে আমরা যে 100+ ক্লাস থাকবে, এখানে কিন্তু বেশিরভাগ ক্লাসই হবে হচ্ছে বায়োলজির, কাজ বায়োলজির সাবজেক্টটাই হচ্ছে কি মানে তুলনাভাবে একটু বড়। লাইক মেডিকেলের নাম্বারও হচ্ছে কি 30 নাম্বার আসে। আবার হচ্ছে কি দেখা যায়, বইও দেখা যায় যে রিসেন্টলি, এটা আগেও হইতো না, এরকম না যে অনেক আগে থেকে এগুলো হইতো। রিসেন্টলি দেখা যাচ্ছে যে যারা এগিয়ে থাকতেছে তারা হচ্ছে মাল্টিপল অথর্স এর বই পড়তে হয় বায়োলজির ক্ষেত্রে। হ্যাঁ, সেফ থাকার জন্য। যেমন 22 সালে যে কোশ্চেনগুলো আসছে, কোশ্চেনগুলো কিন্তু দেখা যায় যে হাসান স্যারের বইতে কিন্তু আসলে ওরকম ভাবে ছিল না, আজিবুর রহমান স্যারের বইতে ছিল কিছু, ঠিক আছে। আবার কিছু কিছু বছর এরকম হয় যে অন্যান্য লেখকদের অনুশীলনের এমসিকিউ থেকে আসে কোশ্চেনগুলো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মানে চ্যাপ্টারগুলো আসলে কিভাবে শেষ করা যায়। আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সূচিপত্র খুলে রাখছি তাই বলতেছি, সেটা হচ্ছে যে সব জায়গায় একটা ব্যাপার আছে যে কিছু কিছু চ্যাপ্টার আছে যে অনেক ইম্পর্টেন্ট, কিছু কিছু জিনিস চ্যাপ্টার আছে যেটা কম ইম্পর্টেন্ট। আমি পার্সোনালি বলবো যে বিগত 4-5 বছর ধরে, লাইক বিগত 3 বছর স্পেশালি, বিগত 3 বছরের কোয়েশ্চেন প্যাটার্ন যদি তোমরা দেখো, তাহলে কিন্তু এটার কোনো গ্যারান্টি নাই যে অ্যাকচুয়ালি কোনটা তুলনাভাবে বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম কম ইম্পর্টেন্ট। কারণ আমি তোমাকে একটা সহজ উদাহরণ দিই। বোটানির যে শেষ চ্যাপ্টারটা আছে, হ্যাঁ ধরো বোটানির শেষ চ্যাপ্টারটা হচ্ছে কি ওই যে সংরক্ষণ, পরিবেশের সংরক্ষণ যেটা, এই যে জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু আমি যেবার পরীক্ষা দেই 22-23 সেশনে, ওইবার কিন্তু লাইক এটা কিন্তু একটা ট্রেন্ড যে লাইক এই চ্যাপ্টার থেকে আসলে সেরকম কোশ্চেন আসে না। তুমি যদি দেখো যে 20 সালে একটা কোশ্চেন আসছিল যে নিচের কোনটা হচ্ছে কম তাপমাত্রায় সংরক্ষণ করা যায়, অ্যান্সার ছিল হচ্ছে কি যে রাইজোম নাকি কি। ওই কোশ্চেনটা আসছিল যে আজিবুর রহমান স্যারের অনুশীলনী থেকে। তো দেখা যায় যে জীবের পরিবেশ চ্যাপ্টার থেকে কিন্তু আগে 19 সাল, 20 সাল, 21 সালও সেরকম কোশ্চেন আসে নাই, কিন্তু হঠাৎ করে 22 সালে কি হয়েছে, এই চ্যাপ্টার থেকে কিন্তু কয়েকটা কোশ্চেন চলে আসছে। এবং তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো থেকে কিন্তু তুলনামূলক কম কোশ্চেন আসছে। সো কথা হচ্ছে যে আমাদের ক্লাসগুলো মেইনলি, লাইক আমি বলি, সেটা হচ্ছে আমরা যদি বড় বড় চ্যাপ্টারগুলো দেখি, যেমন বোটানির প্রথম চ্যাপ্টার যেটা সেল এবং স্ট্রাকচার, এই চ্যাপ্টার কিন্তু অনেক বড়। এই চ্যাপ্টার কিন্তু এক ক্লাসে শেষ করাটা বেশ ডিফিকাল্ট, ঠিক আছে। তো এই ক্লাসটা ধরো সেল অ্যান্ড স্ট্রাকচার, এটা হচ্ছে ধরো দুই ভাগে নেওয়া হবে। এবং নিবে ধরো তোমাদের আদিব আপু নিবে, বা সাদিয়া ঐশী আপু নিবে, বা ওই যে সুমিত কুমার দে ভাইয়া আসছে যে সে নিবে, ঠিক আছে। তারপর ধরো হচ্ছে কি পরের যে চ্যাপ্টারটা কোষ বিভাজন, কোষ বিভাজন কিন্তু আবার তোমার খুবই ছোট ছোট একটা চ্যাপ্টার। এটা দেখা যাচ্ছে সর্বোচ্চ হলে একটা ক্লাস নিলে হয়ে যাবে, এবং এটা তোমাদের ম্যাট্রিকেও তোমাদের অনেকাংশে ছিল, ঠিক আছে। আচ্ছা, সেল কেমিস্ট্রি চ্যাপ্টারটা একটু ঝামেলার, এবং এই চ্যাপ্টারটা একটা বড় ঝামেলা হচ্ছে যে তোমাকে অনেক জিনিস মুখস্থ করতে হবে। যেমন এই লিপিড কয় ধরনের, কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন যা যা
আছে, এনজাইমস এর নামগুলো, ঠিক আছে, প্রোটিনের ক্লাসিফিকেশন, ওই প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি এক্সেট্রা, মানে এই চ্যাপ্টারটা তোমাকে অনেক বেশি সময় দিতে হবে এই জিনিসটা আয়ত্ত আনার জন্য, ঠিক আছে। পরবর্তীতে আছে ধরো মাইক্রো অর্গানিজমস, এটাতে কিন্তু তোমার দুইটা ক্লাস লাগবে। সো এই যে যে প্রথম দিকে যে চ্যাপ্টার গুলো আছে সেগুলোতে কিন্তু দেখা যায় যে বেশ সময় নিয়ে পড়তে হবে। মাইক্রোবস চ্যাপ্টারটা কিন্তু মানে সবসময় ইম্পর্টেন্ট, লাইক এরকম খুবই কম হয়েছে যে এই চ্যাপ্টার থেকে আসে নাই। ওই মাঝে দু এক সেশন হচ্ছে শর্ট সিলেবাস লং সিলেবাস এগুলোর কিছু ঝামেলা ছিল, তখন হচ্ছে কি এগুলোর কিছু ব্যাপার স্যাপার হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি আমরা যদি হচ্ছে অ্যালগি ফানজে, এটা তোমার এক ক্লাসই হয়ে যাবে। তারপর ব্রায়োডোফাইটা টেরিডোফাইটা এগুলো ইনফ্যাক্ট চাইলে এই দুইটা চ্যাপ্টার এক ক্লাসে শেষ করা যায়, কারণ এই চ্যাপ্টারগুলোতে কিন্তু তোমরা এইচএসসি তে যেরকম শিখো, হ্যাঁ, তোমাদের এইচএসসির ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের অনেকের ক্ষেত্রে ওই যে অ্যালগি ফানজাই এগুলো স্ট্রাকচার ভালো করে জানতে হয়, ইনফ্যাক্ট ছবিও আসতে পারে মাঝে মাঝে কিছু ক্ষেত্রে, কিন্তু মেডিকেলের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তোমার অত ডিপলি তোমার এগুলো জিনিস পড়তে হচ্ছে না। তোমাকে মেইনলি হচ্ছে কি যে এই ধরনের উদাহরণগুলো আছে, যেমন ধরো যে এখানে একটা টাইটেল দেখো, গোল আলুর বিলম্বিত দশা রোগ, এটার ভিতর থেকে তোমাকে সর্বোচ্চ হলে পড়তে হবে যে কোন এটার প্যাথোজেনটা কি, লাগে এটার জন্য কে দায়ী না দায়ী, ঠিক আছে, এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা, তো কাহিনী হচ্ছে যে এভাবে তোমরা জিনিসগুলো এভাবে পড়তে পারো। জিনোস্পার্ম এনজিওস্পার্মের জন্য দুইটা ক্লাস লাগবে। বাট এছাড়া যে চ্যাপ্টারগুলো আছে, টিস্যু সিস্টেম, প্ল্যান্ট ফিজিওলজিটাও দুইটা ক্লাস লাগবে। প্ল্যান্ট রিপ্রোডাকশন এটা কিন্তু আবার একটা ক্লাসে হয়ে যাবে। তো দেখা যাবে যে লাইক তোমার যদি আমরা হিসাব করি, দেখো এখানে মোট হচ্ছে কি চ্যাপ্টার আছে কয়টা, 12টা, ঠিক আছে। বোটানিতে কয়টা চ্যাপ্টার আছে, 12টা। সবগুলো চ্যাপ্টারে দুইটা ক্লাস লাগবে, মানে দেখা যাবে যে 6টা বা 7টা চ্যাপ্টার জন্য হয়তো দুইটা ক্লাস লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে বোটানির জন্য কয়টা ক্লাস রাখবো, ধরো 18টা ক্লাস বোটানির জন্য। আর জুলজির জন্য সেম, সেক্ষেত্রে 18 18, তাহলে দুইটা মিলে কত হলো, 36। জুলজি এবং বোটানি মিলে টোটাল হলো 36টা ক্লাস, ঠিক আছে। আচ্ছা, তারপর ধরো আমরা সাপোজ ধরো কেমিস্ট্রিতে যাই। আচ্ছা, জুলজির গুলো আমরা একটু বাকিগুলো দেখি অ্যাকচুয়ালি, যে একটু এক্সাম্পল যে অ্যাকচুয়ালি কোনটাতে কি লাগতে পারে। যেমন ধরো হচ্ছে কি এনিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন, এখান থেকে কিন্তু সচরাচর কোয়েশ্চেন আসে, হ্যাঁ, রেগুলার বেসিসে আসে। তারপর ধরো হচ্ছে কি তোমার, এবং খুব কঠিন জিনিস কিন্তু আসে না। এই চ্যাপ্টারের একটা বড় ঝামেলা হচ্ছে যে এখানে না ওই সাইন্টিফিক নেমগুলো মনে রাখার একটু ঝামেলা। আবার অনেক ক্ষেত্রে ধরো হচ্ছে কি তোমার কি বলা যায়, ওই বিভিন্ন চার্ট, হ্যাঁ, ওই জিনিসগুলো একটু ভালো করে পড়তে হয়। এরপরে যে জিনিসগুলো আছে হিউম্যান ফিজিওলজি, ব্লাড সার্কুলেশন, একদমই কমন চ্যাপ্টার। আমার মনে হয় এই চ্যাপ্টারটা লাইক সব জায়গায় সবার আগে সব সময় বেশি পড়ানো হয়। তো আমার মনে হয় যে আর যাই হোক, এই জুলজির এই চ্যাপ্টারটা একজন মেডিকেল অ্যাসপিরেন্ট খুব ভালোভাবে পারে আসলে, বা খুব ভালোভাবে শেখা থাকে। আচ্ছা, তারপর শ্বসন টসন এগুলো এক চ্যাপ্টারে শেষ, এক ক্লাসে শেষ করা সম্ভব, এক ক্লাসে মাত্র। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে ধরো তোমার এই যে এইগুলো চ্যাপ্টার ওয়েস্ট এন্ড এক্সক্রিশন, লোকোমোশনের জন্য দুইটা ক্লাস লাগবে, কারণ এখানে শুধু হাড়গোড় নিয়ে কথা নেই, শেষে কিন্তু আবার মাসেল নিয়ে কথাবার্তা আছে। ওই মাসেল থেকে কিন্তু কোশ্চেন আসে, ইজি কোশ্চেন। একটা সহজ এক্সাম্পল কি হইতে পারে, যেমন ধরো হচ্ছে গিয়ে যে ডায়াফ্রাম যেটা, সেটা কি ঐচ্ছিক পেশি নাকি অনৈচ্ছিক পেশি, এরকম টাইপ কোশ্চেন, এর কোশ্চেনও কিন্তু আসছে যে জিহ্বা কি ঐচ্ছিক পেশি নাকি অনৈচ্ছিক পেশি। সো মানে চ্যাপ্টারটা একটু বড়, দুইটা ক্লাস লাগবে এর জন্য, কিন্তু যেই কোশ্চেনগুলো আসে ওগুলো কিন্তু আসলে অতটা বেশি ব্যতিক্রম কিছু না। তারপর কোঅর্ডিনেশন এন্ড কন্ট্রোল, এটার জন্য দুইটা ক্লাস লাগবে। কন্টিনিউটি অফ হিউম্যান লাইফ, এইটার জন্য আসলে একটা ক্লাস হলে হয়, কারণ এই চ্যাপ্টারটা না আসলে পুরো পার্টটা বেশি ইম্পর্টেন্ট না, কয়েকটা জিনিস আছে যেগুলো তুলনাভাবে একটু বেশি ইম্পর্টেন্ট। জেনেটিক্স অ্যান্ড বিবর্তন তত্ত্ব, এটা মনে হয় এইচএসসি তে চেকার বোর্ড দিয়ে অ্যান্সার করার জন্য সবাই এটা কম বেশি ভালো করে পড়বে, কারণ এই চ্যাপ্টার থেকে সিকিউ দিলে কিন্তু একেবারে 10-এ 10 নাম্বারও দেয়, হ্যাঁ, এরকমও কিন্তু হয়। আচ্ছা, তো হচ্ছে কি আচ্ছা, আমরা আগাই। তারপর প্রাণীর আচরণ এক্সেট্রা গেল। আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে যেটা নিয়ে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে আমাদের কয়টা চ্যাপ্টার আছে বলতো, কেমিস্ট্রিতে আছে কিন্তু হচ্ছে কি মোট 10টা চ্যাপ্টার, রাইট, দুইটা পেপার মিলে। তো ঘটনা হচ্ছে যেহেতু কেমিস্ট্রির চ্যাপ্টারগুলো সবগুলো অনেক বড়, তো এই সবগুলো চ্যাপ্টার যদি ভালোভাবে শেষ করতে হয় তাহলে মিনিমাম মিনিমাম কিন্তু 20টা ক্লাস লাগবে, মিনিমাম 20+ লাগবে। কারণ অর্গানিক কেমিস্ট্রি কোনোভাবে 2 ক্লাসে শেষ করা সম্ভব না, দরকার হয় ওইটার জন্য হচ্ছে কি 3টা বা 4টা ক্লাস বড় রাখতে হবে। বাট আর কয়েকটা চ্যাপ্টার যেগুলো আছে, যেমন অর্থনৈতিক রসায়ন যেটা আছে, তারপর হচ্ছে যে ভোকেশনাল কেমিস্ট্রি প্রথম পত্রে যেটা তোমার, ঠিক আছে, ওগুলো চ্যাপ্টার কিন্তু দেখা যায় যে এক ক্লাসও চালিয়ে শেষ করা সম্ভব। আমার মনে হয় ওগুলো এক ক্লাসে শেষ করে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোতে হচ্ছে বেশি সময় দেওয়ার জন্য বেশি ইম্পর্টেন্ট। তো তুমি এখন পর্যন্ত হচ্ছে ক্লাস সংখ্যা কতগুলো পাইলা, এখন পর্যন্ত তুমি ক্লাস সংখ্যা হইলো হচ্ছে কি তোমার বায়োলজির জন্য হইলো হচ্ছে 36 মিনিমাম, 36+ লিখে রাখতেছি তাই। কেমিস্ট্রির জন্য তোমার লাগবে হচ্ছে মিনিমাম 20, আমি এখানে 20 লিখে রাখতেছি। ফিজিক্সের জন্য দেখো সেটা হচ্ছে যে মেডিকেলে ফিজিক্সে আগে তো 20 নাম্বার ছিল, এখন কিন্তু তুমি দেখতেছো যে এই সেশন থেকে কিন্তু তারা হচ্ছে 15 নাম্বার করে ফেলছে সেটা। তা আমরা বোঝা যাচ্ছে যে দুইটা পেপার মিলে
দুইটা পেপার মিলে কিন্তু কত, প্রায় 24টার কাছাকাছি চ্যাপ্টার। 24টা চ্যাপ্টার থেকে মানে প্রতিটা চ্যাপ্টার থেকে তো তোমার একটা কোয়েশ্চেন আসার স্কোপ এখন আর নাই। তাহলে সেই ক্ষেত্রে আসলে ফিজিক্সটা পড়ার ক্ষেত্রে কি করতে হবে, একটু সিস্টেমিক হইতে হবে। এবং ফিজিক্সের ক্ষেত্রে প্যাটার্নটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়নি। তুমি যেটা যে লক্ষ্য করে দেখো সেটা হচ্ছে যে ফিজিক্সের গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো, ওই চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন আসে। যেমন ধরো নিউটনের মেকানিক্স, ওয়ার্ক ফর এনার্জি, ঠিক আছে, যে কাজ, শক্তি, ক্ষমতা, এই চ্যাপ্টারগুলো থেকে সবসময় আসে। সেকেন্ড পেপার থেকে কি তুমি সবগুলো চ্যাপ্টার এখন পড়তে পারবা খুব ভালোভাবে? না। সেকেন্ড পেপার থেকে তোমার কি করতে হবে, সেকেন্ড পেপার থেকে তুমি যদি পড়ার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি আসছে। কারেন্ট ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটির জন্য তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। তুমি যখন ফিজিক্স সেকেন্ড পেপারটা পড়বা, থার্মোডাইনামিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, তারপর সেমিকন্ডাক্টরের যে চ্যাপ্টারটা আছে, ওগুলো চ্যাপ্টার থেকে কিন্তু তুলনাভাবে একটু কোশ্চেন বেশি আসে। আবার অন্যদিকে কি আছে, ওই যে জ্যামিতিক আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান, এগুলো চ্যাপ্টার থেকে যে কোশ্চেন আসে না সেরকম না। আসলেও একটু প্যাটার্নটা লক্ষ্য করবা কিরকম টাইপ প্যাটার্ন আছে। আমি যদি একটা সহজ উদাহরণ দিই, ওই কঠিন কঠিন চ্যাপ্টারগুলো থেকে আমরা অনেক কঠিন কঠিন জিনিস পড়ি, বাট কোশ্চেন কিন্তু দেখা যাচ্ছে আসছে যে লেন্সের পাওয়ার কত, বলছে যে ধরো ফোকাল লেন্থ হচ্ছে 1 মিটার, তাই লেন্সের পাওয়ার কত, তুমি খুব সিম্পলি ওই ডায়াপ্টার এই ইউনিটে বের করে দিবা যে এত হচ্ছে পাওয়ার। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে কঠিন কঠিন যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোতে তুমি এত মাথা না ঘামায় তুমি যে কাজটা করবে, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে তুমি দেখবা যে কোনগুলো থেকে তুলনাভাবে একটু বেশি আসছে এবং কি টাইপের কোশ্চেনগুলো আসছে। কিন্তু ইজি যে চ্যাপ্টারগুলো তোমাকে একদম ঝাঁঝাটা থাকতে হবে, একদম খুব ভালোভাবে দক্ষ হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে মোট ক্লাস সংখ্যা কত হলো, 56 কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। তো ফিজিক্সের জন্য আমরা মানে ফিজিক্স যদিও নাম্বার কমে গেছে, বাট তারপরেও মনে হয় 15 থেকে 20টা ক্লাস লাগবে, কারণ চ্যাপ্টার কিন্তু অনেকগুলো। এবং যারা আবার আগে এগিয়ে থাকতে চাও, লাইক সবার কিন্তু টার্গেট কিন্তু মেডিকেলে চান্স পাওয়া না, এটা কিন্তু একটা মাথায় রাখতে হবে। অনেকে আছে যে যারা জানে যে তারা বেশ ভালো স্টুডেন্ট, তারা এটাও জানে যে তারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিলে চান্স পাবে, কিন্তু যেটা হচ্ছে কি তাদের ফ্যাক্ট থাকে যে তারা হচ্ছে কারণে ভালো একটা পজিশন করতে চায়, তারা দেখা যায় টপ 200, 500, 1000 এরকম একটা টার্গেট নিয়ে তারা শুরু করে, ঠিক আছে? তো যারা হচ্ছে ভালো করতে চায় তাদের জন্য কিন্তু আমার এই পরামর্শটা সবসময় থাকবে যে কোনো কিছুই বাদ দিয়ে যায় না। কারণ তুমি যদি কিছু একটা অংশ বাদ দিয়ে যাও তোমার কিন্তু কনফিডেন্সই কম থাকবে। তুমি যদি পরীক্ষার 3-4 দিন আগে যদি তুমি হঠাৎ করে রিলাইজ করো যে না তুমি তো ওই ওই চ্যাপ্টারগুলো কিছুই পড়ো না, এখান থেকে আসলে তো কিছুই পারবে না, তাহলে তুমি কিন্তু খুবই লাইক কি বলা যায়, পরীক্ষায় দেখা যাবে পারা জিনিসটা তুমি পারতেছো না। তো এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে দেখো, প্রচুর সময় আছে এখনো। এইচএসসি পরীক্ষা তোমরা এখনো দাও নাই। পরীক্ষাটা আসলে খুব কঠিন কিছু না, লাইক অনেকে হয়তো বলবে যে মেডিকেল ভর্তি পরীক্ষা কঠিন। ইনফ্যাক্ট না, বাংলাদেশের যদি সবগুলো ভর্তি পরীক্ষা তুমি তুলনা করে দেখো তুমি দেখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা কিন্তু সবথেকে বেশি সহজ। লাইক ঢাকা ভার্সিটিও কিন্তু এর থেকে সহজ, কারণ সরি কঠিন, কারণ কি কজ এখানে কিন্তু 40 নাম্বার রিটেন আছে। এবং রিটেন শুনলেই কিন্তু অনেক শিক্ষার্থী ভয় পেয়ে যায়। এবং রিটার্ন কিন্তু একেবারে সহজ আছে না, তোমাদের যারা লাইক যদি ভেবে থাকো যে না আমি তো ম্যাথ অ্যান্সার করবো না, তাহলে সেক্ষেত্রে তুমি দেখবে যে ফিজিক্সের ম্যাথগুলো এরকম ম্যাথ দিচ্ছে যে তুমি এগুলো সেরকম ভাবে ক্র্যাক করতে পারতেছো না, তারপর আবার ক্যালকুলেটর নাই। না থাকাতে সুবিধা হচ্ছে যে তাও তুমি মেডিকেল প্রিপারেশনে তাও ঢাকা যাবে, ঢাকা ভার্সিটিতে চেষ্টা করলে তুমি এটা ভালো করতে পারবা। ক্যালকুলেটর থাকলে দেখা যেত যে তারা ম্যাথগুলো বা যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আরো বেশি কঠিন করতেছে, দেখা যেত তুমি তখন সেটাও পারতে না, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা ফিজিক্সের জন্য হচ্ছে মোটামুটি কত 16টা ক্লাস ধরে রাখি সেফ থাকার জন্য, কারণ সবগুলো অধ্যায় কিন্তু সমান সময় লাগবে না। কয়েকটা চ্যাপ্টার আছে জাস্ট তোমাকে একটু বলে দিতে হবে যে এই কয়েকটা জিনিস একটু ইম্পর্টেন্ট, এইগুলো জিনিস তুমি ভালোভাবে পড়ো, তাহলে তোমার মোটামুটি দাও। তাহলে এখানে আমরা 16 থেকে 20টা ধরলাম, তাহলে কত হইলো? তাহলে মোট হলো হচ্ছে 56 যোগ 20ই ধরলাম আমরা, 76। আর এই যে যে বাকি 100 পৌঁছাতে পৌঁছাতে যে বাকি যে ক্লাসগুলো আছে এগুলোতে থাকবে ধরো তোমার জিকে থাকবে, ইংলিশ থাকবে, আবার ধরো কয়েকটা রিক্যাপ ক্লাস, আবার ধরো কয়েকটা হচ্ছে কি স্পেশাল ক্লাস, যে লাইক ধরো একবারে 3-4টা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ জিনিসের রিক্যাপ। তো এরকম সবকিছু মিলে কি হবে, এরকম সবকিছু মিলে হচ্ছে কি মোট কি 100টা ক্লাস থাকবে, ঠিক আছে? এরকম সবগুলো মিলে এরকম 100টা ক্লাস থাকবে। আর এক্সাম তাহলে 150টা কেন, দেখো 100টা ক্লাসের জন্য 100টা এক্সাম কিন্তু হচ্ছেই। মানে এটা কিন্তু 100টা ক্লাস তার সাথে সাথেই 100টা এক্সাম হবে। লাইক তুমি যেদিন ক্লাসটা করে ফেলতেছো তার পরের দিনে পরীক্ষাটা দিয়ে ফেললা, আবার যদি পরের দিন দিতে না পারো তুমি চাইলে পরে কখনো ক্লাসটা করে পরে পরীক্ষাটা দিলা। কিন্তু এই যে যে বাড়তি 50টা পরীক্ষা এগুলো কখন হবে? বাকি 50টা পরীক্ষার ভিতরে মূলত আমরা লাইক শেষের দিকে কি হয়, মেডিকেল ভর্তি পরীক্ষার আগে মডেল টেস্ট দেয়, তারপর হচ্ছে কি তোমার পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, এগুলো। সো ওগুলোর আগে তো আবার নতুন করে ক্লাস হয় না, যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, পেপার ফাইনালের জন্য ক্লাস, এক্সেট্রা এক্সেট্রা। সো ওই যে 50টা এক্সাম ওগুলো অ্যাকচুয়ালি তোমার লাস্ট মাসের বা লাস্ট 1-1.5 মাসের জন্য। কারণ কি তখন কিন্তু তুমি পড়ার কিন্তু আর সেরকম কিছু নাই, এবং তোমার পড়ারও কিন্তু আর তখন সময় নেই, তখন তোমার কাজ হচ্ছে বেশি বেশি পরীক্ষা দেওয়া। পরীক্ষা দিয়ে তুমি দেখবা যে বইয়ের কোন অংশগুলো তুমি ভুলে গেছো, কোনগুলো বলে যাও নাই, ঠিক আছে? এই ছিল হচ্ছে গিয়ে কাহিনী মোটামুটি। তোমাদের আশা করি মোটামুটি বুঝতে পারছো আসলে মেন থিমটা কি। মেন থিমটা হচ্ছে যে পরীক্ষা শেষের দিকে হচ্ছে বেশি হবে, আর এর আগে যেগুলো হবে ক্লাস তার সাথে হচ্ছে এক্সাম হবে। আর হ্যাঁ, জিকে ইংলিশ, জিকে ইংলিশের ক্লাসগুলো কিন্তু একটা জিনিস বলি, আমরা হচ্ছে গিয়ে চেষ্টা করব যে অন্তত 60% জিকে এবং ইংলিশ ক্লাসগুলো এইচএস এর আগে শেষ করে ফেলতে।
কারণ আমি তোমাদেরকে একটা জিনিস বারবার বলি, সব মেডিকেল অ্যাসপিরেন্টদের এই সমস্যাটা হয়, তারা খুব ভালোভাবে জানে যে তাদের জিকে ইংলিশ কিন্তু আছে সিলেবাসে, তারপরেও তারা এটা ডিলে করতে করতে একদম মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সেটা ডিলে করে। কেন? মানে আসলে এরকম না যে ইচ্ছা করে করে, তারা ভাবে যে পড়বে, আজকে পড়বে কালকে পড়বে না। এরকমও হয়েছে, লাইক আমি যখন ফার্স্ট টাইম পরীক্ষা দিছি, ভালো ভালো স্টুডেন্টরা কি হয়েছে এরকম ভাবে যে না, যখন হচ্ছে সাবজেক্ট ফাইনাল চলবে, পেপার ফাইনাল চলবে, তখন আমি কি করব, তখন আমি ধরো কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফাইনাল পরের দিন আমি কেমিস্ট্রি পড়ার পাশাপাশি একটু জিকে ইংলিশ রিভিশন দিব। আসলে অমন হবে না। এবং জিকে ইংলিশের একটা ব্যাপার হচ্ছে, দেখো জিকে হচ্ছে কি, এগুলো মূলত মুখস্থ করে মনে রাখার বিষয়। তো তুমি যদি পরীক্ষার আগ দিক দিয়ে অনেক বেশি মুখস্থ করতে চাও, তো তুমি হচ্ছে কি পেঁচায় ফেলবা। যেমন ধর আমি যেবার প্রথমবার পরীক্ষা দিছিলাম, আমি কিন্তু শেষের দিকে জিকে ইংলিশগুলোতে অনেক বেশি ফোকাস করছিলাম, ইংলিশটা তাও একটু আগেই ফোকাস করছিলাম, কিন্তু জিকেটা দেখা যায় একদম শেষের দিকে ফোকাস করা হয়েছিল। তো যে জিনিসটা হয়েছে যে মানে এরকম অল্প সময় বেশি পড়ে গেলে যে জিনিসটা হবে, দেখবা যে একটা কোশ্চেন আসছে, তুমি বুঝবা যে তুমি এটা পড়ছো, তুমি কিন্তু জানবা যে এটা তুমি পড়ছো, এটা তুমি দেখছো, কিন্তু তুমি অপশনস গুলো পেঁচা ফেলবা। এটার মেন রিজনটা কি? মেন রিজনটা হচ্ছে যে তোমার মেমোরিতে ওটা খুব ভালোভাবে স্থায়ীভাবে এটা সেট হয় নাই, তুমি অ্যাকচুয়ালি খুবই রিসেন্টলি পড়ছো, এই জন্য তোমার ভিতরে এখনো কনফিউশন রয়ে গেছে। সো জিকে ইংলিশটাতে তোমাকে খুব ভালো ফোকাস রাখতে হবে। এখন একটা জিনিস, সেটা হচ্ছে ইংলিশের জন্য আমরা কোন বইটা পড়বো। কারণ আমি তোমাকে একটা জিনিস বলি, তুমি সব জায়গায় শুনবা যে এপেক্স বই কিনে, বাট আমি সত্যি বলতে এপেক্স বইটা একেবারেই পছন্দ না। এটার কয়েকটা কারণ আছে। ফার্স্ট অফ অল হচ্ছে এই বইটাতে অনেক ভুল আছে, এবং আরেকটা কারণ হচ্ছে এই বইটাতে এত বেশি দেওয়া। লাইক তুমি ভাবতেছো যে আচ্ছা আমি তো এপেক্স পড়লে হয়ে যাচ্ছে, কারণ তো অনুশীলনের প্র্যাকটিসে তো শেষ নাই, তুমি কত করবা? তোমার তো করার তো শেষ নাই। তো আমি অ্যাকচুয়ালি নিজে যে বইটা পছন্দ করতাম, এবং ইনফ্যাক্ট বাংলাদেশে অনেক জনপ্রিয় একটা বই, সেটা হচ্ছে মাস্টার ইংলিশ বই। ঠিক আছে? আমাদের এক্সাম টেক্সামের নামের সাথে হয়তো মিলে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি কোনো কানেকশন নাই। এটা লেখছে হচ্ছে কি একজন জাহাঙ্গীর আলম নাম। ঠিক আছে? এটা মূলত হচ্ছে কি এই বিসিএস ক্যান্ডিডেটদের মাঝে অনেক জনপ্রিয়। তুমি হয়তো এটা নাম খুব একটা বেশি শুনো নাই, বাট তুমি যারা বিসিএস টিসিএস দিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করে তুমি দেখবা যে মাস্টার ইংলিশ বইটা কিন্তু অনেক জনপ্রিয়। এটা ওই সময় 2021 সালের দিকে আমি মোটামুটি পরিচয় হয়েছিলাম এই বইটার সাথে, এবং এই বইটা আমি এরপর থেকে সবাইকে রিকমেন্ড করছি। কারণ এই বইটার মানে লাইক, তুমি যদি কোনো একটা জিনিস প্র্যাকটিস করতে চাও, তুমি দেখবা যে ওই ছোট্ট করে নিয়মটা লেখা একদম অ্যাকুরেটলি, এবং ওইটা সুন্দর ব্যাখ্যা দেওয়া, মানে কথা হচ্ছে প্র্যাকটিসের জন্য জিনিসটা ভালো। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে প্র্যাকটিসের দিক থেকে কি একটু কম দেওয়া, একটু কম দেওয়া, বাট গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেওয়া। ঠিক আছে? সো যাই হোক, আমার মেইনলি পছন্দ এই বইটা না বেশি নির্ভুল। ঠিক আছে? আচ্ছা, এ হচ্ছে কি কাহিনী। তো তোমরা তো আসলে অনেকক্ষণ ধরে শুনলা, তো তোমাদের যদি হচ্ছে কি কারো যদি কিছু বলার থাকে, বা তোমরা চাইলে নিজেদের একটু ইন্ট্রোডাকশন দিতে পারো চাইলে, অথবা হচ্ছে কি লাইক, মানে অথবা আদি বাবু তোমাদের কিছু বলবে, তোমরা কি চাও আসলে, বা তোমাদের কিছু বুঝতে সমস্যা আছে, লাইক তোমাদের কোনো কোশ্চেন আছে লাইক মেডিকেল এই নিয়ে সেই নিয়ে, বা মানে এনিথিং। ঠিক আছে? কজ আমি অনেকক্ষণ ধরে বলতেছি, তোমরা বলতে পারো একটু চাইলে। কেউ কিছু বলবা নাকি একদম চুপচাপই থাকবা? স্যার বইটার নাম কি বললেন? আর একবার যদি আচ্ছা, একটু বলতে। আচ্ছা, ইংলিশ বইটা যেটা, হুম ইংলিশ জি স্যার। বইটা হচ্ছে কি তোমার মাস্টার, মাস্টার ইংলিশ বই। এটা হচ্ছে লেখছে হচ্ছে জাহাঙ্গীর আলম। হ্যাঁ, জি স্যার। জাহাঙ্গীর আলম। সে হচ্ছে ল নিয়ে পড়ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, পরে হচ্ছে গিয়ে সে ইংলিশে প্যাশন খুঁজে পাইছে, এই হচ্ছে গিয়ে কাহিনী। বইটা বেশ ভালো। হ্যাঁ, এটা শুধু আমার কথা নাই, আদিবা তুমি কিছু বলো লাইক বইটা নিয়ে। লাইক আমার তো মনে হয় হ্যাঁ, তুমিও আমিও পড়ছিলে হচ্ছে এটা। অ্যাডমিশনের সময় ইংলিশের জন্য মাস্টার বইটাই পড়ছিলাম। বইটা এবং এটা খুবই কি, কম্প্যাক্ট এন্ড হচ্ছে অনেক বেশি প্রশ্ন দেওয়া, প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে। And এবং সবচেয়ে এই ভালো বইটার দিক সাথে হচ্ছে, পরিচয় করাইছিল কি, আমি নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার থেকেই হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ওকে। আর বইয়ে হচ্ছে ভুল খুব কম, এটা হ্যাঁ, হচ্ছে মানে খুব ভালো আমার একটা চোখে দিক। অ্যাকচুয়ালি কোনো ভুল ধরাই পড়েনি। ইনফ্যাক্ট সে তুমি তার ফেসবুক পেজে গেলে তুমি দেখবা যে এটা নিয়ে সে অ্যাকচুয়ালি মানে গর্ব করে যে হচ্ছে গিয়া তার বইয়ের ভুল টুল বের করাটা খুবই ডিফিকাল্ট, বুঝছো তো? যাই হোক, এই হচ্ছে কাহিনী। তো তোমাদের আর কোনো কিছু কোশ্চেন আছে লাইক কি কি পড়বো না পড়বো, মানে এনিথিং? কাজ তোমরা তো অ্যাকচুয়ালি এইচএসসি এখনো দাও নাই, তোমরা কিন্তু লাইক আমি যদি নিজের সাথে বলি, আমিও যখন তোমাদের বয়সে ছিলাম, লাইক টেস্ট পরীক্ষা, আমাদের যদি টেস্ট পরীক্ষা আসলে ভালোভাবে হয়নি, অনলাইন ব্যাচ ছিলাম আমরা, কারণ হচ্ছে করোনার চলতেছিল। বাট যাই হোক, তোমার হচ্ছে কি কি বলা যায়, এই যে যে টেস্ট পরীক্ষার যে ফেজটা, এই ফেজের সময় কিন্তু আমি সত্যি বলতে জানতাম না যে মার্ক ডিস্ট্রিবিউশন কোথায় কি।
আমাদের ক্লাসগুলো কোথায় সেফ থাকবে? আচ্ছা, জুমের এই ক্লাসগুলো, জুমের রেকর্ডেড লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এটা ড্রাইভ ফাইল এসেনশিয়ালি। মানে তোমরা হচ্ছে কি ওই ড্রাইভ ফাইলটা, মানে ওই লিঙ্কটা জাস্ট একটু সেভ করে রাখবা। যেই ক্লাসটা হয়ে যাবে তুমি জাস্ট ওটাতে ঢুকবা, তুমি দেখবে ওটা আপডেট হয়ে গেছে। মানে একটাই লিঙ্ক, ড্রাইভ লিঙ্ক, ওটাতে জাস্ট খালি ক্লাস শেষে তুমি জাস্ট গেলে দেখবা থাম্বনেইল সহ ক্লাসগুলো সেভ থাকতেছে। এটা হচ্ছে চ্যাটে মনে হয় একজন লিখছে, এর জন্য হচ্ছে কি অ্যান্সার দেওয়া। তোমাদের আর কোনো কিছু কোশ্চেন আছে? আর ওই এক্সাম মনে হয় তোমাদের কয়েকজন হয়তো অ্যাসেসমেন্ট এক্সামটা দিছিলা, বায়োলজি অ্যাসেসমেন্ট এক্সাম। তোমরা তো জানো আসলে পরীক্ষাটা কিরকম ভাবে হবে। ওগুলো পরীক্ষা চাইলে তোমরা চাইলে পরও দিতে পারবা, বারবার দিতে পারবা। আর হচ্ছে কি তোমার এক্সপ্লেনেশন সহ একদম পিডিএফ গুলো তোমরা ওই সুন্দর মতো ড্রাইভে পেয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, এটা কি ভিভো V234? এটা কি আসলে? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ভাইয়া এই মেডিকেলের জন্য ইংরেজিটা কিভাবে পড়া উচিত? মানে একাডেমিকে তো ভালোই, গ্রামারে মার্ক 50+ থাকে 60-এর ভিতরে গ্রামারে, কিন্তু মেডিকেলের জন্য প্র্যাকটিস করতে গেলে তো তেমন একটা হইতে চায় না। আচ্ছা, আমি তোমাকে একটা জিনিস বলি। সেটা হচ্ছে যে ইংলিশের ক্ষেত্রে মেডিকেলে কিন্তু এরকম ধরাবাঁধা নিয়ম নাই যে 50% গ্রামার থেকে আসবে আর 50% মুখস্থ যে জিনিসগুলো আছে, সিনোনিম অ্যান্টোনিম, এরকম কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তুমি শুধু তাই না, তুমি লক্ষ্য করবা যে কিছু কিছু সালে অ্যান্টোনিম সিনোনিম অনেক বেশি আসে, মানে মুখস্থর পার্ট গুলো থেকে একটু বেশি আসে, আবার কিছু কিছু বছর দেখবে গ্রামার থেকে অনেক বেশি আসছে। তো কাহিনী হচ্ছে যে সবচেয়ে সেফ থাকার জন্য যে জিনিসটা করতে হবে, তোমাকে গ্রামার যত ধরনের ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন ধরো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এই জিনিসটা, এই টপিকটা কিন্তু বিশাল। এটা কিন্তু একটা বিশাল টপিক। এখান থেকে আইডেন্টিফিকেশন পার্সপেক্টিভ শেখার পর তুমি আবার দেখা যায় ফ্রেজ ক্লজে যাবা, কারণ তুমি স্পিচ শিখছো, নাউন প্রোনাউন কি, অ্যাডজেক্টিভ কি, অ্যাডভার্ব কি, পরে তোমাকে ওগুলোর ফ্রেজ জানতে হবে, নাউন ফ্রেজ কোনটা, অ্যাডজেক্টিভ। তো কথা হচ্ছে যে যখন তুমি টপিকটা ধরতেছো, তোমাকে অবশ্যই একটু দেখতে হবে আগে যে কোশ্চেন ব্যাংকটা দেখবে আগে, যে কোশ্চেন ব্যাংকে হচ্ছে কি কোন টপিক গুলো থেকে কোশ্চেন গুলো বেশি আসছে। তুমি দেখবা যে আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচ থেকে অনেক কোশ্চেন আসছে, তার মানে আর যাই হোক এই টপিক থেকে যদি কোশ্চেন আসে তোমার ভুল করা যাবে না। তো তুমি ওভাবেই প্রস্তুতি নিবা যেন ওইখান থেকে আসলে ভুল না হয়। আবার ধরো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থেকে কিন্তু কোশ্চেন মাঝে মাঝে আসে, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, তো তুমি সেক্ষেত্রে কি করবা? সবগুলো কি এখন তুমি পড়া শুরু করবা ABCD শুরু করে? না, তুমি হচ্ছে কি দেখবা BCS এ কোনগুলো আসছে, ঢাকা ভার্সিটিতে কোনগুলো আসছে। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে তুমি কোনো ইংলিশ পড়ার ক্ষেত্রে তুমি যেন এরকম না হয় গ্রামার বই খুলে উল্টা উড়া ধরা পড়া শুরু করছে। এটা দিলে কিন্তু হবে না। এটা দিলে কিন্তু তুমি অনেক কিছু শিখতেছো, জানতেছো, তুমি জ্ঞানের সাগর হয়ে যাচ্ছ, কিন্তু পরীক্ষায় যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু মিস হয়ে যাবে। তো তোমার ফার্স্ট কাজ হবে BCS এর সকল ইংলিশ কোশ্চেন সলভ করা, একদম লাইক লেটেস্ট BCS থেকে শুরু করে 10 পর্যন্ত যাবা, মানে বিগত 20 বছর 25 বছর যত পাবা করবা। ঢাকা ভার্সিটির ইংলিশ কোশ্চেন গুলো দেখবা। তারপর মেডিকেল যদি পারো 1990 সাল পর্যন্ত ইংলিশ করে ফেল, কারণ ইংলিশ তো আজ ছিলই সবসময়, ঠিক না? সো কোশ্চেন ব্যাংকটা তুমি ভালো করে দেখবা, BCS, ঢাকা ভার্সিটি, মেডিকেল। এরপরে তুমি হচ্ছে গিয়ে যদি চাও যে না একটু সেফ থাকবা, যেমন ধরো এই বছর কিন্তু কিছু খুবই আনকমন দু একটা ইংলিশ কোশ্চেন আসছিল, ঠিক আছে? আমি একটা ইংলিশ ছিল যে ঘোড়া টাইপ, লাইক ইডিয়ম এন্ড ফ্রেজে ছিল যে আই হ্যাভ হার্ড দ্য স্টোরি ফ্রম দ্য হর্স মাউথ, ঠিক আছে? তো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে খুবই অদ্ভুত লাগছিল, কারণ দুইটা অপশন খুবই কাছাকাছি ছিল। লাইক যদি কেউ ভালোভাবে না পারে তাহলে কিন্তু সেটা পেঁচায় ফেলবে। তো এরকম তো একটা কোশ্চেনের জন্য যে আবার তুমি এখন সব ইডিয়ম পড়বে এরকম না। মানে কথা হচ্ছে যে তোমার টার্গেট থাকবে যে তুমি 15তে এরকম ভাবে প্রিপারেশন নেবে যেন 15তে অন্তত 12 পাও। মানে বুঝছো তো আমার কথাটা? একদম জি আনকমন গুলো ভাইয়া। তো পারতে হবে না, ওগুলো আসবেই, ওগুলো পারবা না, অনেকে পারবে, অনেকে আন্দাজে হবে, অনেকে আন্দাজে হবে না। বাট তোমার প্রিপারেশনটা এরকম হইতে হবে যেন তুমি অন্তত 12টার কাছাকাছি কমন পাও। এর ভিতর থেকে দেখা যাবে তোমার একটা ভুল গেছে, একটা ভুল গেলে কিন্তু তুমি 10+ থাকতেছে। এবং ইংলিশে কিন্তু তুমি যাই না, ইংলিশটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক মেডিকেল অ্যাসপিরেন্টদের একটা দুর্বলতার জায়গা। হ্যাঁ, এবং ইংলিশে তুমি যদি মোটামুটি 12-র আশেপাশে নাম্বার পাও তুমি তো অনেক আগে থাকবা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা। জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, চ্যাটে মনে হয়, হ্যাঁ ভাই, আজকে কি ওরিয়েন্টেশন ক্লাস? হ্যাঁ, আজকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। মেইনলি অ্যাকচুয়ালি তোমাদেরকে মানে তোমাদের আসলে এখন অনেক সময় আছে, বুঝছো? লাইক তোমরা যদি এখন থেকে টুকটাক পড়ো তোমরা ভালো হবে। হ্যাঁ, আর মেইনলি আজকে একটু ওরিয়েন্টেশন ক্লাস, তো তোমরা অ্যাকচুয়ালি তোমাদের চাইলে একটু পরিচয় টরিচয় দিতে পারো। এটা আমাদের একটু সুবিধা হবে, ঠিক আছে? লাইক এবং কথা হচ্ছে আরেকটা জিনিস, এটা কোয়েশ্চেনটা একটু অ্যান্সার সবাই দিবা, ঠিক আছে? তোমাদের সবার কি এসএসসি তে GPA 5 আছে? লাইক জি ম্যাট্রিক ভাইয়া। পরীক্ষাতে না আছে? ভাই, 4.75। কার কার এটা? শুভ্র। আচ্ছা, 4.75। আচ্ছা, বাকিদের কি অবস্থা? বাকি সবার চাইলে চ্যাটে জানাইতে পারো, তোমাদের সবাইকে যে একদম মাইকেই বলতে হবে এরকম না। হ্যাঁ, আবু বকর বলতেছে যে তার আছে GPA 5। তাসফিয়ারও আছে, তাসফিয়া অ্যাকচুয়ালি অ্যাসেসমেন্ট এক্সাম ফার্স্ট হয়েছে, সো ওর হচ্ছে থাকাটা স্বাভাবিক। ফারহান হাসান 4. ফারহান হাসানের কলেজ কোনটা অ্যাকচুয়ালি?
রাগিব আসাদ তো, আচ্ছা রাগিব আসাদের ব্যাপার হচ্ছে বায়োলজি অ্যাসেসমেন্ট পরীক্ষাতে বসো নাই। আমি অ্যাকচুয়ালি, তুমি মানে রেজিস্ট্রেশন করছিলে নাকি না আমার মনে নাই, বাট তুমি হচ্ছে কি মাঝে দুই একটা ডেইলি এবং উইকলি এক্সাম দিছো এবং তুমি অ্যাকচুয়ালি ওগুলো থেকে অনেক নাম্বার পাইছো। সো আমি অ্যাকচুয়ালি ওর পর থেকে হচ্ছে কি আমি তোমাকে একটু নজরে রাখছিলাম যে এই ছেলেটা অ্যাকচুয়ালি বেশ ভালো করতে পারে, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে কি তোমার আহ আচ্ছা মোটামুটি সবারই আসলে আছে জিপিএফ, দ্যাটস গুড, দ্যাটস ভেরি ভেরি গুড, ঠিক আছে। মাইলস্টোন ফারহান হাসান, আচ্ছা। হামিম আফ্রিদি, আচ্ছা হামিম আফ্রিদি তুমি জিপি 5, আচ্ছা গুড। আচ্ছা, তোমরা যদি তোমাদের কোয়েটার বলো তো, লাইক তোমাদের কলেজে, লাইক আমি জানি যে আবু বকরের কলেজে শেষ, তাসফিয়ার সরকার আই থিঙ্ক 17 ফেব্রুয়ারিতে শেষ, কিন্তু তোমাদের বাকি সবার কি শেষ? আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে শেষ হয়ে গেছে, রাইট? জি ভাই, আমাদের টেস্ট এক্সাম চলতেছে এখন, টেস্ট এখন আমাদের শেষ, আজকে শেষ হয়েছে আর কি। আচ্ছা 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 আচ্ছা, ফারহান হাসান, আচ্ছা বুঝতে পারছি। জি ভাই, টেক্সট এক্সাম শেষ, টেক্সট এক্সাম শেষ, আচ্ছা। তো যাই হোক, তোমাদের মেডিকেল নিয়ে আর কোনো কিছু প্রশ্ন আছে? কাহিনী কি বলো, লাইক মান বন্টন জানো তো আদৌ তোমরা, লাইক কোন সাবজেক্টের জন্য কত নাম্বার অ্যালোকেটেড, এইগুলো সবকিছু জানো তো? কোন কোন বই পড়তে হয়, লাইক তোমরা বায়োলজির জন্য কোন বই পড়বা, ফিজিক্স কেমিস্ট্রি, মানে অনেকে আছো তোমরা আবার অনেক স্মার্ট, হ্যাঁ। ওগুলো ভাই, কেমিস্ট্রি কিভাবে পড়বো মেডিকেলের জন্য এটা নিয়ে কিছু বলা, আচ্ছা ঠিক আছে গুড। আচ্ছা, কেমিস্ট্রিটা অনেক কঠিন লাগে না সত্যি বলতে, মানে নো জোক, কেমিস্ট্রিটা অ্যাকচুয়ালি অনেক ডিফিকাল্ট, কিন্তু আমি যদি নিজে পার্সোনালি বলি সেটা হচ্ছে এইচএসসি লেভেলের কেমিস্ট্রি আরো বেশি কঠিন। মানে তোমরা যেটা করতেছো লাইক বোর্ড পরীক্ষার জন্য, ঠিক আছে, বোর্ড পরীক্ষার জন্য কেমিস্ট্রি তো এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে তোমরা যখন অর্গানিক কেমিস্ট্রির সিকিউ গুলো সলভ করো, তোমাদের কিন্তু কোশ্চেন্স গুলো কি আসে, যেমন ধরো হচ্ছে তোমার এই বেনজিনের ওজোনালিসিস থেকে কি কি উৎপন্ন হলো, বা ধরো যে বেনজিন রিং, বেনজিন থেকে ওই কি ওই টলুইন প্রস্তুতি এক্সেট্রা এক্সেট্রা। তো কথা হচ্ছে যখন তোমরা ওগুলো জিনিস করতে যাও, অ্যালকিন অ্যালকেন প্রিপারেশন, অ্যালকোহল প্রিপারেশন, কিটোন, তারপর অ্যালডিহাইড প্রিপারেশন, ক্যানিজার বিক্রিয়া, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া এক্সেট্রা এক্সেট্রা, তখন কিন্তু তোমাদেরকে কলেজ লেভেলে মেকানিজম সহ ব্যাখ্যা করতে হয়, তোমাদেরকে অনেক অ্যারো চিহ্ন দিতে হয়, অনেক কিছু লিখতে হয়, লাইক নিউক্লিওফিলিক বিক্রিয়া, তারপর হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া। এগুলো যখন তোমার এইচএসসি লেভেলে থাকে তখন কিন্তু তোমাকে অনেক ডিটেলসে লিখতে হয়। বাট একটা গুড নিউজ হচ্ছে যে মেডিকেল প্রিপারেশনের জন্য কেমিস্ট্রি প্রিপারেশনটা তুলনাভাবে সহজ, কারণ এখান থেকে কিন্তু খুব একটা বেশি মেকানিজম বা খুব একটা বেশি ডিটেলস কখনই আসে না। তোমরা যদি কোশ্চেন ব্যাংকটা লক্ষ্য করো, আমি একটা চ্যাপ্টার দিয়ে উদাহরণ দিই, যেমন ধরো পরিবেশ রসায়ন সাপোজ, ঠিক আছে, পরিবেশ রসায়ন সাপোজ, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু মেডিকেলে কোশ্চেন আসে। আমি একটা সহজ এক্সাম্পল দিই, সাপোজ ধরো 21-22 সালে সুন্দর একটা কোশ্চেন আসছিল ডাল্টনের পার্শিয়াল প্রেসারের কোশ্চেনের থেকে। তারা কি করছে, ডাল্টনের যে সূত্রটা আছে, সূত্র না মানে ওই যে বক্তব্যটা, সেই বক্তব্যটা তারা কোশ্চেনে তুলে দিয়ে বলছে যে এটা কার মানে কার দেওয়া, বা এটা হচ্ছে, কোন নিয়ম এক্সেট্রা এক্সেট্রা। তারপর ধরো আর্হেনিয়াস অ্যাসিড বেস, তারপর হচ্ছে গিয়ে তোমার ব্রনস্টেড লাউরি, লুইস অ্যাসিড বেস কনসেপ্ট, এগুলো থেকে ধরো এক্সাম্পল যেগুলো আছে, যেমন ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড কোন ধরনের অ্যাসিড, তোমার হচ্ছে লুইস অ্যাসিড। তো কথা হচ্ছে যে এইচএসসি তে যে এমসিকিউ গুলো আছে, আমি আবারও বলতেছি, তোমরা এইচএসসি লেভেলে যেগুলো তুমি দেখবা যে সিঙ্গেল ওয়ার্ড বেসড এমসিকিউ, তোমাদের এইচএসসি তে তো আবার এমসিকিউর ধরন আছে, যে একটা আছে যে নিচের কোন দুইটা অপশন রাইট, 1 2 2 3, তারপর তিনটাই, ওগুলোও কিন্তু আসে না। তো তুমি এটা জিনিস লক্ষ্য রাখবা যে বোর্ড কোশ্চেনে যেগুলো আসে, আচ্ছা একজন কোশ্চেন করছো যে হচ্ছে কি, ভাইয়া এবার ভার্সিটি হইছে, এখন কি সেকেন্ড টাইম দেবো? কোন ভার্সিটি হইছে? চ্যাটেই বলতে পারো ছেলে। আর ভাই ইংলিশ বেসিক ভালো না, মেডিকেলে মার্ক, কি লিখছো, মেডিকেলে মার্ক মাইনাস হইছে, এটা এখন কিভাবে করতে পারি? মানে তোমার তো মনে হয় জিপিএও মনে হয় 5 না, রাইট? তুমি তো, ও না, জিপিএ তোমার ডিইউ আর ইউ অ্যান্ড মেরিটাইম ঢাকা ভার্সিটিতে, এই যে তোমার বলতেছো যে তোমার জিপিএ হচ্ছে 4.75, তোমার 4.75 হলে তো তোমার এই বছরই তো মনে হয় বেশ নাম্বার কাটা গেছে, রাইট? তোমার তো মনে হয় এই বছর কত, এটার মনে হয় 12 দিয়ে গুণ ছিল না এই বছর, অন্যান্য বছর তো মানে 10, হ্যাঁ 3 মার্ক কাটা গেছে। তা তোমার 3 মার্ক যদি কাটা যায়, তাহলে তুমি এখন আরেকবার সেকেন্ড টাইম দিলে তোমার কাটা যাবে 6, মোট 3 3 6। এখন আমি নিজে 8 কেটে হচ্ছে কি 864তম হয়েছিলাম, ওই ক্ষেত্রে তো 6 কম, কিন্তু এখানে একটা কাহিনী হচ্ছে যে
6 নাম্বার কিন্তু অনেক, হ্যাঁ। মানে 6 নাম্বার কিন্তু অ্যাকচুয়ালি অনেক। আগে সেকেন্ড টাইম আর 5 কেটে চান্স পাইতো, এখন ওইটার থেকে একটু বেশি। এখন এটা বলি, আমি একটা জিনিস খালি তোমাকে বলি, তোমার যদি মনে হয় যে তুমি যথেষ্ট নাম্বার তুলতে পারবা, তো তুমি সিদ্ধান্ত নিতে পারো যে তুমি দিবে না কিনা। আর একটা জিনিস বলি, এখানে কিছু লাক ফ্যাক্টর আছে। লাক ফ্যাক্টরটা কি? তোমার বছর যদি কোশ্চেন সহজ আসে, আমি আবারও বলতেছি, তোমার বছর যদি কোশ্চেন তোমার ভাবে সহজ আসে, তাহলে কিন্তু তুমি 6 কেটে চান্স না পাইতে পারো। কিন্তু তোমার বছর যদি কোশ্চেন অনেক কঠিন আসে তুলনামূলকভাবে, তাহলে তোমার 6 কেটেও তোমার একটা ভালো পজিশন আসার চান্স থাকবে। কারণটা কি? সেটা হচ্ছে যে প্রশ্ন যদি বেশি সহজ হয়ে যায়, তুমি দেখা যাবে নাম্বার অনেক ভালো তুলছো, বাট অন্যান্যরাও বেশ ভালো নাম্বার তুলেছো, কাট নাম্বারটা তুলনাভাবে বেড়ে যায়। সো দেখা যায় যে তখন তোমার তো এরকম না যে কোশ্চেন সহজ আসলে তোমার কম নাম্বার কাটবে, তোমার তো ঠিক বেশি নাম্বারই কাটবে, ঠিক না? সো দেখা যাচ্ছে যে কি বলা যায়, কোশ্চেন যদি কঠিন আসে তো তুমি ভালো করতে পারবা, যদি অনেক ভালো প্রিপারেশন। আর কোশ্চেন সহজ আসলে তোমাকে একটু লাক ফ্যাক্টর উপর ডিপেন্ড করতে হবে, বিকজ কাট নাম্বার সহজ কোশ্চেন অনেক বেড়ে যায়। সো দেখা যাবে তোমার নাম্বার কাটা যাওয়ার পর তোমার কিন্তু চান্স নাও হইতে পারে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। এই হচ্ছে কাহিনী। তোমাদের আরো যদি কোনো কিছু করা থাকে, আচ্ছা কেমিস্ট্রি কেমনে পড়বো, এটার কোশ্চেনটা আসলে বিষয়টা হচ্ছে এটা তুমি ক্লাস কয়টা করে দেখো, ঠিক আছে? তাহলে হচ্ছে আরো ভালো বুঝবা। কারণ এমনি তো মানে বলাটা বেশ ডিফিকাল্ট যে কেমনে পড়বা। বাট কি জানি সহজ, মানে মেডিকেলের জন্য কেমিস্ট্রি আমি এটা সবসময় শুনে আসতেছি, সেই 22-23 সাল থেকে শুনে আসতেছি যে কেমিস্ট্রি অনেক কঠিন, কেমিস্ট্রি সব ভুলে যাচ্ছি। হ্যাঁ, মেডিকেল পরীক্ষার আগে সব ছেলেপেলেদের একটা অভিযোগ হচ্ছে যে ভাইয়া কেমিস্ট্রি কিছুই মনে নেই, কেমিস্ট্রি মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি। তো এই জিনিসটা হবে কমনলি, কিন্তু হচ্ছে কি প্যারা নেওয়ার কিছু নেই, যথেষ্ট প্র্যাকটিস করলে তোমরা ওগুলো জিনিস কমন পাবা, হ্যাঁ। আচ্ছা, স্যার বায়োলজির জন্য কোন বইটা ভালো হবে? বায়োলজির জন্য হচ্ছে কি ধরো তোমার বায়োলজি তো মেইনলি হচ্ছে কি তোমার আবুল হাসান স্যারের বইটা পড়ে বোটানির জন্য, আবুল হাসান স্যার, ঠিক আছে? এটা হচ্ছে বোটানি। আর জুলজির জন্য হচ্ছে কি তোমার আজমল স্যারের বই, হ্যাঁ। এই দুইটা বই পড়লে মোটামুটি ডান। এর থেকে এক্সট্রা ইনফরমেশন যেগুলো দরকার ওগুলো আজিবুর রহমান স্যারের বইয়ের অনুশীলন থেকে পড়লেই হচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে, হ্যাঁ মোটামুটি ডান। মানে এই দুইটা বই তুমি আয়ত্ত করতে পারলে তোমার মেডিকেলে চান্স নিশ্চিত। শুধু তাই না, মানে শুধু চান্সই নিশ্চিত না, মানে তুমি খুব ভালো পজিশন করতে পারবে এরকম টাইপ, ঠিক আছে? আচ্ছা কাহিনী। তো যাই হোক, তোমাদের যদি আরো খুব বেশি বেশি মানে কোশ্চেন না থাকে আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা সাপোজ ধরো কালকে বা পরশুদিন, হ্যাঁ, হচ্ছে কি ধরো তোমার বায়োলজি একটা ক্লাস থাকবে, এটাও খুব সম্ভবত ধরো আদিব আপু নিবে বা ঐশী আপু বা কেউ একজন নিবে। তো তোমাদের কি কোনো পছন্দের কোনো চ্যাপ্টার আছে যে ভাইয়া আপু ওই চ্যাপ্টারটার উপরে ক্লাস নিলে আমরা একটু করতে আগ্রহী ছিলাম, লাইক আগে আগে, লাইক বুঝছো তো আমার কথাটা? তোমাদের কি এরকম এটা কোনো আমরা হচ্ছে ফেসবুক গ্রুপে পোস্ট দিতে পারি যে পোল হিসেবে বা পোস্ট যে আচ্ছা কোন ক্লাসটা তোমরা আচ্ছা করতে আচ্ছা, আগ্রহী, ওকে ওকে। তাহলে মনে তো হয় বেশি যাই ভালো হোক, হয়। তো হচ্ছে গা তোমাদের সেরকম একটা কোশ্চেন নাই, কোশ্চেন না থাকাটাই স্বাভাবিক, কজ আমি নিজে নিজে যেটা বললাম, আমি যখন এই টেস্ট পরীক্ষার এই ফেজটাতে ছিলাম, লাইক তখন আমি নিজে জানতাম না যে মেডিকেল মার্ক ডিস্ট্রিবিউশন কত, বুঝছো? আহ কোশ্চেন সলভিং এর জন্য কোন বই ইউজ করবো, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি? আচ্ছা, কোশ্চেন সলভিং বলতে প্র্যাকটিসের কথা বলতেছো আই থিঙ্ক, রাইট? এখন কথা হচ্ছে প্র্যাকটিসের জন্য তুমি যে কোনো কোশ্চেন ব্যাংকটা সবার আগে প্রায়োরিটি দিবা। কোশ্চেন ব্যাংকটা সলভ করার পর, আচ্ছা আমি সিকোয়েন্সটা বলে দিই, এটা বেস্ট। লাইক ধরো আমি কেমিস্ট্রি পড়বো সাপোজ। আচ্ছা চ্যাটে লেখছে, দেখি কি লিখে নিছো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি সাপোজ ধরো যে কোনো একটা চ্যাপ্টার, ধরো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম চ্যাপ্টারটা আমি পড়বো সাপোজ। সবার আগে আমি যে কাজটা করবো, সবার আগে আমি সেটা কোশ্চেন ব্যাংকটা খুলবো। কোশ্চেন ব্যাংকটা খুললে আমি কত সাল পর্যন্ত যাব? আমি খুবই ভালোভাবে বলি, এখন চলে হচ্ছে 2026 সাল, তুমি সর্বোচ্চ হলে 2015 সাল পর্যন্ত যাবা ব্যাকওয়ার্ডস। 2015 সালের আগে আর যাওয়ার দরকার নেই তোমার। তুমি কেন, এটার একটা রিজন আছে, লাইক 2015 যে 10-11 বছর দেখে এরকম না। 2015 সালের দিকে কারিকুলাম চেঞ্জ হয়েছে। তো তুমি 2015 সালের আগের যে কোশ্চেনগুলো তুমি দেখবা যে বেশিরভাগ আননোন, বেশিরভাগ তুমি জীবনে চোখেও বেশিরভাগ না সরি, মানে অনেকগুলোই তুমি দেখবা যে তুমি চোখেই দেখো নেই, তোমার বর্তমান বইয়ের সাথে রিলেভেন্ট না। তো তুমি 2015 সাল পর্যন্ত যাবে, কজ ওইখান থেকে এখনকার কারিকুলামটা সেম, মানে চ্যাপ্টার ম্যাটার যেগুলো আছে মোটামুটি সেম। তো এইটা তুমি সলভ করে ফেলো, এরপরে তুমি কি করবা? এরপরে আচ্ছা প্র্যাকটিসের কথা যেহেতু বলছো, তো এখানে আমি বইয়ের ভিতরে পড়ার কথাটা বলতেছি না, আমি ধরে নিচ্ছি যে তুমি বইটা ভিতর থেকে একবার পড়ে এরপরে তুমি প্র্যাকটিস করার জন্য এখানে আসছো। তাহলে তুমি এরপরে কি করবে? এরপর তুমি হচ্ছে কি অনুশীলনী করবা, এক্সারসাইজ। কার কার বইটা করবা বলো তো? তুমি হচ্ছে কি না এই নাকসারের বইটা দিয়ে শুরু করবা। নাকসারের বইয়ের পিছনে দেখবা 200-250-এর মতো এমসিকিউ আছে। তুমি ওগুলো মানে ওগুলো দিয়ে শুরু করবা, বাট কবির স্যারের অনুশীলনও করবা। কারণটা কি আমি তোমাকে বলি, এটা মনে হয় আমাদের আদিপ আপুরের মনে আছে যে 2021-22 সেশনে কিন্তু কবির স্যারের অনুশীলন থেকে কোয়েশ্চেন আসছিল, রাইট? কত, দুইটা কি তিনটা, রাইট?
হ্যাঁ হ্যাঁ, ওই যে কবির কলাম স্যারের একদম ক্রোমাটোগ্রাফি, হুবহু। হ্যাঁ হুবহু। হুম এবং হুম। আমি মনে আছে যে ক্রোমাটোগ্রাফির কোশ্চেনটা কিন্তু আমি পারি নাই, রাইট? এটার আমিও পাই রিজন না, ওটা আমারও ভুল গেছিল। কলাম হবে তো এটার আনসার, রাইট? হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে দ্রাব্য, কি জানি, দ্রবক, দ্রাবক নিষ্কাশন দিছিলাম। না আচ্ছা, ওইটা মানে আরেকটা কোশ্চেন ছিল। ওই ওই কোশ্চেনটা ছিল এরকম কোশ্চেন, আমি বলি। ওইটা ছিল যে দুইটা লিকুইডের, হ্যাঁ দুইটা তরলের, একটা বলছিল যে কি জানি বলছিল, এই আপেক্ষিক ঘনমাত্রা কিছু একটা দেওয়া ছিল, যে একটার হচ্ছে 65 আর একটা হচ্ছে 50। এই দুইটাকে আমরা কিভাবে আলাদা করব, ওইটাতে হচ্ছে কি যে আংশিক কেলাসন ছিল আই থিঙ্ক অ্যান্সারটা। হ্যাঁ, হ্যাঁ পার্শিয়াল হ্যাঁ। ক্রিস্টালাইজেশন ছিল। ওইটা হয়তো বলে গেছে। আবার আরেকটা যাই হোক, আমার মেইন থিমটা হচ্ছে যে কেমিস্ট্রির জন্য নাকসারের অনুশীলনী করার পাশাপাশি কবির স্যারের অনুশীলনটা মাস্ট মাস্ট করতে হবে। এটার কোনো মানে কি বলা যায়, এটার কোনো ছাড় নাই, ঠিক আছে? এরপর আমরা কি করব? এরপর হচ্ছে কি একটাই এখন জিনিস বাকি আছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে বেশি বেশি এক্সাম দেওয়া। কি দেওয়া? বেশি বেশি এক্সাম দেওয়া। কারণটা কি আমি তোমাকে বলি। সেটা হচ্ছে যে এই দুইটা জিনিস বাদে, কোশ্চেন ব্যাংক সলভ করলা তুমি, তারপর তুমি হচ্ছে অনুশীলনী সলভ করলা, আরেকটা জিনিস এক্সট্রা করতে পারো, যেহেতু তোমাদের এইচএসসি এখনো হয় নাই। সেটা হচ্ছে তোমরা এইচএসসি সকল বোর্ডের কোশ্চেন সলভ করে ফেলা, এইচএসসি বোর্ড কোশ্চেন। কারণ তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, বোর্ড কোশ্চেনের এমসিকিউ প্যাটার্নের সাথে কিন্তু মেডিকেল অ্যাডমিশন প্যাটার্নের অনেকটা মিল আছে, রাইট? তো কাহিনী হচ্ছে যে তোমরা এই জিনিসগুলো করার পর একমাত্র একটা কাজ যেটা বাকি থাকে, সেটা হচ্ছে বেশি বেশি এক্সাম দেওয়া, শেষ। এছাড়া আর কোনো মানে সহজ শর্টকাটও নেই। এছাড়া আমার ভালো কোনো বিকল্প নেই একটা চ্যাপ্টার ভালোভাবে রিভিশন দেওয়ার। তুমি এই কয়টা পয়েন্ট যদি মেনটেন করে চলো, কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, অনুশীলনী নাক স্যার কবির স্যার দুইটাই সলভ করবা, এবং এইচএসসি বোর্ড কোশ্চেন সলভ করবা যত পারো, হ্যাঁ তোমার কারিকুলামের আন্ডারে তোমার যতগুলো সম্ভব করবা। আর লাস্টে হচ্ছে তোমার বেশি বেশি এক্সাম দিবা, তাহলে তোমার প্রিপারেশন ডান। এর থেকে সহজ শর্টকাট আর নাই আসলে, ঠিক আছে? তোমাদের যদি আরো কোশ্চেন থাকে একটু বলতে পারো। আর আপনার মাইক মিউট করা আই গেস। আচ্ছা আচ্ছা। আচ্ছা অর্থাৎ আচ্ছা, তোমরা যে বলতেছো কোন বই, মানে টেক্সট বই, ভাই শোনো আমি তোমার বলি, টেক্সট বইয়ের বাইরে তুমি যেই বই করবা সেটাই তোমার লাভ। টেক্সট বইটা বাদ দিয়ে যা খুশি তা করবা, কোনো লাভ নাই। এটা হচ্ছে সহজ শর্টকাট। যে স্পেসিফিক যে বলতেছে কোন বই ইউজ করবো, দেখো আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম, আমি জয়কুলের বই কিনছিলাম, আমি রয়্যালও কিনছিলাম, আমি ওই যত ধরনের কোশ্চেন ব্যাংক টোশ্চেন ব্যাংক, ঠিক আছে, মানে আমি একাধিক কোচিংও ভর্তি ছিলাম 4-5টা জায়গায়, ঠিক আছে, মানে 2 জায়গায় একেবারে ফুল কোর্সে ভর্তি হয়ে গেছিলাম, বুঝছো? আরো কয়েকটা জায়গাতে হচ্ছে কি একেবারে কি বলা যায়, এক্সাম ব্যাচ অমুক ব্যাচ অমুক ব্যাচ হাবি যাবি। তো কথা হচ্ছে যে স্পেসিফিক ভাবে বলা যে কোন বই, না না, এরকম কোনো বই নেই। তুমি টেক্সট বইটা খুব ভালোভাবে পড়ো, তাহলে তোমার বাকিটা কভার হয়ে যাবে, ঠিক আছে? টেক্সট বইয়ের বাইরে তুমি যা সলভ করবে সেটাই তোমার লাভ, ঠিক আছে? যেমন ধর আমি তোমাকে সহজ এক্সাম্পল দিই, এই যে বিভিন্ন বই যে বলে 99% কমন টমন, ঠিক আছে? তোমার বইয়ের একটা বই থেকে যদি তুমি হাজার হাজার এমসিকিউ করো, 10,000 12,000, প্রতিটা লাইন থেকে যদি তুমি একটা এমসিকিউ বানাই দাও, তাহলে কিন্তু তোমার বই থেকে আর কিছু বাকি থাকে না। কিন্তু দেখো পরীক্ষার আগ পর্যন্ত তোমার কতটুকু মনে থাকবে সেটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে? আর জিকের জন্য কোন বই, আবু বকর জিজ্ঞেস করতেছে জিকের জন্য কোন বই পড়বো। আমি নিজে মনে হয় রয়্যাল আর হচ্ছে কিয়া এই কি বলে, আমি নিজে হচ্ছে কিয়া আহ প্রথমবার জয়কলির বইটা পড়ছিলাম, টু বি অনেস্ট, ঠিক আছে? জয়কলির কি বইটা দেখছিলাম, অন্যান্য কোচিং টোচিং থেকে যা যা দেয় নোট টোট ওগুলো হাবিজাবি দেখছিলাম, ওরকমই। হ্যাঁ, মানে কমন কমন জিনিসগুলো দেখলেই তোমার হবে, এই হচ্ছে কাহিনী। তোমাদের আরো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, স্পেসিফিক কোশ্চেন যদি থেকে থাকে। আচ্ছা, তোমাদের মনে হয় সেরকম স্পেসিফিক আর কোনো কোশ্চেন নাই। তা মনে হয় যে আমরা হয়তো চাইলে হয়তো শেষ করতে পারি। আর আমরা হচ্ছে কি জানি কোন চ্যাপ্টারের উপরে ক্লাসগুলো হবে, আমরা এটা তোমাদেরকে জানাই দিব, ঠিক আছে, গ্রুপেই। তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি তোমাদের কোনো কোয়েরি থাকে, তোমরা যে কোনো সময় মেসেজ দিতে পারো, ঠিক আছে? অথবা তোমরা যদি চাও তাহলে লাইক যদি পার্সোনাল কোনো সমস্যা থাকে বা কোনো কোয়েরি থাকে, তা তোমরা চাইলে কিন্তু আমাদেরকে ইনবক্সে মেসেজ দিতে পারবে, ঠিক আছে? তা আমার হাদিবা আমরা শেষ করতে পারি আজকের মতো নাকি?
হ্যাঁ, যথেষ্ট ইনফরমেটিভ একটা ক্লাস ছিল আর কি আজকে। আশা করি যারা যারা ছিল তাদের কিছুটা হলেও উপকার হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তোমাদের আদি বা আপুকে কোশ্চেন করতে চাও এমন কিছু আছে লাইক স্পেসিফিক ভাবে তাকে? 'cause পুরোটা সময় আমি আসলে কথা বললাম, সো স্পেসিফিক ভাবে তাকে যদি কোনো কোশ্চেন করতে হয় বলতে পারো, কারণ সেও পুরোটা সময় ছিল। আহ করতে পারো, মেসেজে করতে পারো, সেও দেখবে, সমস্যা নাই, সে অ্যান্সার দিবে। আচ্ছা, মনে হচ্ছে না অ্যাকচুয়ালি আলাদাভাবে কোনো কোয়েশ্চেন করতে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আপডেট দিয়ে দিব যে বায়োলজি বা কেমিস্ট্রি যেটি থাকবে, প্রথম ক্লাসটা কোন চ্যাপ্টারের উপরে, এবং তারপরের দিন কিন্তু একটা এক্সাম থাকবে। সো আশা করি তোমরা রেগুলার থাকার চেষ্টা করবে। ওকে, ওকে, তাহলে আচ্ছা, আবার দেখা হবে, ঠিক আছে। ওকে।